কি রাগ। নাম কি রে তোর? বয়স কত? কথা বল। বেড়ালের মতো ম্যাও ম্যাও করছিস কেন? কথা বল, নয়তো এরকম চেঁচাইস না। তুমি কি মদ গিলে এসেছো? নুসরাতের কথায় স্বামীর পেছন ঘুরে তাকায়, মাথা ঝোঁকায়, যার অর্থ হ্যাঁ। বাহ, কি সুন্দর দৃশ্য। মদ গিলে টাল হয়ে এসে 1-1.5 মাসের বাচ্চাকে কথা বলতে বলছে, যা কিনা স্বামীর সিকান্দারের পক্ষে সম্ভব। স্বামীর বাঁকা করে হাসলো। এখন আর আগের মতো নুসরাতের সাথে ঝগড়া করতে ইচ্ছে হয় না। স্বামীর আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এরা কারা? এটা বাচ্চা। লে মারা, আমি তো দেখতেই পাচ্ছি। বাচ্চা, পরিচয় কি? ওটা আমার, আর এটা বান্ধবী। তোমার? সকালে যদি জিজ্ঞেস করতে কেন বিদেশে যাওয়া, তবে তখনই জানতে পারতি। ও আচ্ছা, এর মা বাপ কোথায়? আচ্ছা, বাইরে আছে, দেখা করবে? ডাকবো? শখ নাই? হুম। নাম কি রেখেছো? আলু আর মূলা? আমার মেয়ের নাম সিয়েরা, আর তোমার? ওর নাম সামহা। সামহা? সুন্দর নাম। আর সিয়েরা? সিয়েরা বাঙ্গি মারা সুন্দর। যতই হোক, সিকান্দার তো। স্বামীর উঠে চলে যেতে লাগলে ডান হাতের ঘড়ির সাথে সামহা বাচ্চাটার জামা আটকে যায়। স্বামীর প্রথমে একটু বিরক্ত হয়ে জোর করে টান মেরে খোলার জন্য, কিন্তু পরক্ষণেই আলতো করে জামার থেকে ঘড়িটা ছাড়িয়ে নেয়। তারপর নিজেই বলে, আমি মানুষটা ভালো নই রে বিল্লি। আমার স্পর্শে সবাই ভস্ম হয়ে যায়। বলেই স্বামীর নুসরাতের ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আবারও একবার উকি দিয়ে বাচ্চা দুটোকে দেখে চলে যায়। নুসরাত যেন এতক্ষণ বড্ড কষ্টের মুখে হাসি ধরে রেখেছিল। এগিয়ে গিয়ে সামহাকে কোলে তুলে তার দিকে তাকিয়েই চোখের জল ফেলে বলল, দেখেছো কি বলে গেল? সামহা সুন্দর। অতঃপর বারান্দায় দাঁড়িয়ে থাকা ওড়নায় চেহারা ঢাকা এক মেয়ে বেরিয়ে এলো। মেয়েটা নুসরাতকে বলল, এবার নিয়ে যাই আপা, অনেক সময় তো হইল। আপাজান টেনশন করবে। যাও, আর শোনো, সামহার খুব ভালো করে যত্ন নেবে, খেয়াল রাখবে, কেমন? যে আপা, বলছিলাম আপা, আপনি যে ওইখানে গেছিলেন, কাউকে যেন বলবেন না। জি। মেয়েটা সামহাকে কোলে তুলে বেরিয়ে যায়। স্বামীর নিজের ঘর থেকে পিছু ডাকলে মেয়েটার কলিজা প্রায় খরা হয়ে যায়। ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় স্বামীর। শোনো, তুমি ওর মা? জি জি। ভয় পাচ্ছ কেন? একবার আমাকে দেবে? কেন? না মানে এমনি। পেছন থেকে নুসরাতের ইশারায় মেয়েটা সামহাকে স্বামীরের কোলে নেয়। স্বামীর প্রথমে দুদণ্ড চোখ ভরে দেখে বেড়াল ছানার মতো পুচকি মানব সন্তানটি তার দিকে কেমন অদ্ভুত মায়াবী দৃষ্টিতে চেয়ে আছে। হাত পা ছোড়াছুড়ি করে স্বামীরের বুকে বেশ জোরে একটা লাথি কষে দিল মেয়েটা। স্বামীর তার দিকে চেয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, জানো, আমারও হয়তো তোমার মতো একটা মেয়ে থাকতো। হয়তো। ভালো থেকো। বলেই বাচ্চাটাকে স্বামীর তার মাকে দিয়ে দেয়। মেয়েটা যতক্ষণে সামহাকে নিয়ে বেরিয়ে যায়, স্বামীর এক দৃষ্টিতে চেয়ে থাকে। কেন যেন বুকের চাপা পাথরটা নড়াচড়া শুরু করেছে। ভার কেন বেড়ে যাচ্ছে। স্বামীর সেখান থেকে সোজা নিজের ঘরে চলে গেল। নুসরাত নিজের ঘরে গিয়ে বসে শিয়েরার পাশে শুয়ে একজনকে কল লাগালো। ও পাশ থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে এলো, শিয়েরা ভালো আছে তো? হ্যাঁ, সামহাকে দেখে রেখো। জি, সাবধানে থাকবেন, ফি আমানিল্লাহ। ফোন কাট হতেই নুসরাত শিয়ারার পাশে শুয়ে ঘুমিয়ে গেল। যে মেয়েটা এসেছিল তার নাম সেতু, নিবৃতা সর্দার সেতু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। সঙ্গের বাচ্চাটার নাম সামহা। স্বামীর বর্তমানে প্রায় দিনেই সারাদিন পড়ে পড়ে ঘুমায়। সারা রাত হুতুম প্যাঁচার মতো বাইরে বাইরে ঘোরে। আগের জীবনের মতোই ছন্নছাড়া বেয়ারা এলাকার বকাটে ফুটো মস্তান তাকে সার্বক্ষণিক খাটানোর জন্য রাগিব দেওয়ান নেই তো কি হয়েছে। রুবেল দেওয়ান তাকে ঠিকই টাইম টু টাইম খাটিয়ে নেয়। শিভান গিয়ে তার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। জীবন সবার জন্য এক গতির হয় না। ফুল স্পিডে গাড়ি চালানোর জন্য স্বামীর সিকান্দারের জীবন এখন আচ্ছা মতো জীবন দুর্ঘটনায় আহত। স্বামীর সিকান্দার নিজেই উল্টে ঘুরে একা একাই আওড়ায়। আচ্ছা, আমার কি কষ্ট হয়? হয় না তো। না, আমার কি করে কষ্ট হয়? আমি খারাপ। খারাপের কোনোদিনও খারাপ লাগে না। শিভানও আনমনে জবাব দেয়, না, তোমার কষ্ট হয়, কারণ তুমি স্বামী শিকদার একজন কাঙ্গাল। বলদের বাচ্চা, আমি কাঙাল? কি নেই আমার? বাড়ি গাড়ি, টাকা পয়সা, পাওয়ার, ট্যালেন্ট সব আছে, সব।
কিছুই না কাকা, তোমার জীবনে একটা ফাঁকা করছি, হয়তো সেটা শোনায় তবু ফাঁকা। তুমি কাঙ্গাল, আমিও কাঙ্গাল, আমরা একটু সামান্য এক পিঞ্চি ভালোবাসার কাঙ্গাল কাকা। স্বামীর কোনো জবাব দেয় না। কাশিমের কল করে জানায় স্বামীর ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্স কমপ্লিট করেছে। রেজাল্ট শুনে তার নিজেরই হাহাকার করে হাসতে ইচ্ছে করছে, ঠিক যেভাবে হাসলে মানুষ তার জন্য একটু সমবেদনা পোষণ করে। কেউ কি বোঝে সব থেকেও কিছু না থাকার যন্ত্রণা? আঘাত যখন মন মস্তিষ্ক ফুঁড়ে হৃদয়ে হানা দেয়, মানুষ তখন কাঁদে না, হাসে পাগলের মতো। হাসে, হাহাকার করে হাসে। স্বামীর তার রহস্যময় চোখ দুটো এলোমেলো করে শিভানকে বলে, এই আহত থেকে কি নিহত হওয়া যায় না? বাইরে আলো, অন্তরে কিছুই নাই, ভেতর পূর্ণ অন্তঃসার শূন্যতায়। সময় এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম স্রোত। আমার কাছে মনে হয় নদীর ঢেউয়ের চেয়ে সময় আরো বড় বেইমান। আর স্বামীর সিকান্দার যে শুধু জীবন শেষের অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষামান সময়, তবুও বহমান। যদি ফিরে তাকাও আবার পেছন পথে, অতীত হারিয়েছে সময়ের নিশ্চিত রথে। তবুও বাতাসে রয়ে যায় হাহাকার, পাপের ছায়া, ভয়াবহতা, স্তব্ধতা, অপেক্ষা। 3 বছর পর 2021 অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ঘেঁষা চকচকা কালো বাইক ঢুকে যাচ্ছে ভেতরে। ছাত্রছাত্রীরা সবাই দৌড়াদৌড়ি করে যে যার গন্তব্যে ছুটছে। বাইক থেকে নেমে এলো লাল কালো চেক শার্ট, চেস্ট কোট, রংছটা জিন্সের প্যান্ট পরা, সানগ্লাস চোখে, গলায় কালো টাই পরিহিত এক নতুন স্বামীর সিকান্দার। হেলমেট বাইকের সাথে ঝুলিয়ে রেখে চাবি ঘোরাতে ঘোরাতে সোজা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাবে। ছাত্রছাত্রী সকলের নজর তার দিকে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দেওয়ালে দেওয়ালে যেন স্বামীর সিকান্দারের নাম লেখা থাকে। ফার্স্ট ইয়ারের একদল ছাত্রী জনতা বলাবলি করছে, আজকে আমাদের হ্যান্ডসাম প্রফেসর ভালো মতো বাস দিয়ে দেবে। স্যার কি সবসময় সিরিয়াস মুডে থাকে? সিরিয়াস মানে মার্ডারের মোটে থাকে। একদম যেদিন ধরবে পুরো ক্লাসরুম সবার মধ্যে বিনা হারপিকে চকচক করে ঘষে ঘষে দিবে। ছোট বাচ্চাদের মতো মারে নাকি? চাহ না রে বোকা, ওনার মুখ দিয়ে সর্বদা মধুর বাণী ঝরে, একদম বাঙ্গি ক্ষেতের মধু। গলায় নাকি রে? একের দিল পে চাক্কু। তবে জানিস, স্যার না মনে হয় ছন্ন ছাড়া টাইপ। কেন? সে মাঝে মাঝে লুঙ্গি পরে ক্লাস নিতে চলে আসে, তবে ওরাতেও স্যারটা যা ঝাক্কাস লাগে না। একটু শ্যামলা, তবে হেভি হ্যান্ডসাম, বহুত পেটির ক্রাশ। হ্যাঁ দেখলাম তো। স্যারকে দেখে মনে কি বাজে জানিস? ছেলে তোর প্রেমে পড়ার কারণ তো শ্যামলা শ্যামলা পরন, শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। তুই পারিসও, বুইরা একটা ব্যাটা। তাছাড়া তার আচরণ নাকি বখাটেদের মতো। চুপ কর তো, বুইটার ট্যালেন্ট কি জানি কত জানিস? বয়সও বেশি না, খুব টেনে 30+ হবে। বলদ মনে হয়। তুই দেখছি কিছুই জানিস না। আরে ভার্সিটিতে যারা মাত্রাতিরিক্ত ট্যালেন্ট হয়, সিজিপিএ হাই হয়, ওরাই পরবর্তীতে টিচার পদে চান্স পায়। প্রফেসর সামির সিকান্দার ভিরানের সিজিপিএ ছিল 4.4, সবচেয়ে টপ ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। তুই কি করে জানিস? বাহির জেলা থেকে এসেছিস তো। আমরা রাজশাহীর এমন কেউ নেই যে সিকান্দারকে কাউকে চিনি না। এমপি আবু শাফিন সিকান্দার, তার ছোট ভাই মেয়র সিয়াম সিকান্দার, আর তার চেয়ে ছোটটা প্রফেসর সামির সিকান্দার ভিরান। স্যার বড্ড রসিক, তবে যখন সিরিয়াস তখন হেব্বি হারামি। কানে কানে শোনো আর একটা কথা। মেয়েটা কানে গিয়ে দিতেই অন্যজন বলল, সে কিন্তু ভয়ানক খুনি, না জানি কতগুলো খুন করেছে। এমনই ভয়ানক, সবাই জানে সেই খুনি, কিন্তু কোনো প্রমাণ নেই। পুলিশ, কমিশনার থেকে শুরু করে হাবিলদার সবাই ওদের দলে। একে দেখে ক্র্যাশ খাওয়ার সাহস কি করে ভাই? আরে দুরু ক্রাশই তো, তাছাড়া তার চোখ দুটো এমনি মায়াবী। সেই 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 শোন, ক্লাসে চুপ থাকবি। ল্যাবের ভেতরে খা নিস্তব্ধতা। সবার নজর স্বামীর সিকান্দারের দিকে। সে হাতের ইশারা করে একটা ছেলেকে দাঁড় করিয়ে বলে, বলো, কারো কোনো রিপোর্ট? সমস্যা না হলে আজকের লেকচার শুরু হবে।
পেছন থেকে এক ছেলে হাত তুলে নিজের জ্ঞান প্রমাণের চেষ্টায় একটা প্রশ্ন ছুঁড়ে মারলে স্বামীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। স্ট্যান্ড আপ। এটা ক্লাসরুম নাকি কোনো বাঙ্গির ক্ষেত? মানে হোয়াট দ্য হেক? পড়া মারাও 2A আর প্রশ্ন মারাচ্ছ ক্লাস 7-এর? ডিসগাস্টিং। আসলে ছেলেটা এমনও কোনো কঠিন প্রশ্ন করেনি যেটা অনার্স লেভেলে হিসেবে একটু বেশি হয়ে যায়, কিন্তু তাকে তো প্রমাণ রাখতে হবে সে স্বামীর সিকান্দার। ছেলেটাকে ক্লাস থেকে বের করে দিল স্বামীর, তারপর মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আজকের টপিকটা ইম্পর্টেন্ট। নোট ডাউন করবি সব। বিষ বানানো শিখবো, আইস, মলিকুলার মডেলিং অ্যান্ড ড্রাগ ডিজাইন। স্বামীর যতক্ষণ লেকচার দিল কেউ টু শব্দও করলো না। যদি নিঃশ্বাসের শব্দও ফেলে সে সেটাকেই ইস্যু বানিয়ে বিনা ডিটারজেন্ট পাউডারে সব হোয়াইট করে দেবে। ক্লাস শেষে স্বামীর হাঁটতে হাঁটতে বাইরে চলে আসে। সম্ভবত বৃষ্টি পড়বে। আকাশের মেঘগুলো যথাসাধ্য মারামারি করে ঝরার ধান্দায় আছে। চারপাশে স্তব্ধতা, জনতার উপস্থিতি কম। হঠাৎ করে স্বামীরের চোখ আটকে যায় এক ছোট্ট বাচ্চার দিকে। কি অদ্ভুত, বাচ্চাটির পরনে বোরখা আর বেবি হিজাব। ভার্সিটির স্মৃতিস্তম্ভের কাছে দৌড়ে দৌড়ে এসে একটা বেড়ালের সাথে খুনসুটি করছে। বেড়ালটি হয়তো তার পোষা মনে তো হচ্ছে তাই। দৌড়ে সে স্বামীরের কাজ ঘেঁষে যেতেই স্বামীর তার দিকেই ঘুরে তাকালো। মুখ দিয়ে না বেরোলেও মন দিয়ে বেরিয়ে গেল। ইয়া মারহাব। বাচ্চাটার হাত থেকে একটা পুঁতির ব্রেসলেট খুলে যায়। স্বামীর সেটা তুলে বাচ্চাটাকে ঠিক সেই উৎকণ্ঠা নিয়ে পিছু ডাকে যেভাবে আরেকজনকে ডেকেছিল। ও বোরকাওয়ালি বেবি। 2 নয় 3 নয়, এক ডাকেই বাচ্চাটা ঘুরে তাকায়। ফোলা ফোলা গাল টেনে দাঁত কেলিয়ে হাসে। বয়স শিয়েরার মতোই হবে। সে ওখানেই দাঁড়িয়ে রইল। স্বামীর নিজেই এগিয়ে গিয়ে কাছে টেনে জিজ্ঞেস করলো, তোর নাম কি রে বিল্লু? বাচ্চাটার দিক থেকে আটকা আটকা আওয়াজ এলো, তি 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 তিতিন? তোর নাম তিতিন? না, তবে কার নাম? ও তিতিন। আমি থামা ঠিকাদার ভূমি। হে হে হে। তোমার নাম বমি? কে রেখেছে বমি? অচেনা মানুষকে এভাবে হাসতে দেখে বাচ্চাটা ভয় পেয়ে যায়। টুসটুসি গোলাপি আভার ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। স্বামীর ইতস্তত হয়ে তার নাকে আঙ্গুল ছুঁয়ে বলে, কান্দোসকে? কাঁদিস না, তোকে বাঙ্গি খাওয়াবো, খাবি? না। তাইলে আর কি, কান দেখ। মা, মা। এই চোপ, ম্যাঁ করছিস কেন? আমি তোরে বকছি? কান্দিস না। বাচ্চাটা তার নাদুস নুদুস হাত বাড়িয়ে স্বামীরের প্রশস্ত বুকে একটা চর ছুঁড়ে হাত পা নাচিয়ে কাঁদতে লাগলো। স্বামীর হতবাক হয়ে বলল, বাঙ্গির বাচ্চার সাহস কত আমারে মারে? আরে আজব, আপনি বাচ্চাকে বকছেন কেন? এক মেয়েলি কণ্ঠে স্বামীর ঘুরে তাকিয়ে। আরে সামির ভাইজান? সেতু না? জি ভাই। তার মানে এটা সামহা? আপনার মনে আছে? থাকবে না কেন, এটাই তো প্রথম জীব যে আমার বুকে লাথি মেরেছিল। সেতু একটু হাসলো। সামহা দৌড়ে তার কোলে উঠে ঘাড়ের মধ্যে মুখ ডুবিয়ে ফুপিয়ে কেঁদে উঠলে সেতু তাকে সান্ত্বনা দেয়। বিড়ালটা পায়ের নিচেই গাইগুই করতে থাকে। স্বামীর জিজ্ঞেস করে, বড্ড রাগী হয়েছে মনে হয়। কেন? আজও আমাকে চর মারলো একটু আগে। তুমি ভাইজানকে চর মেরেছো? সামহা মাথা নেড়ে না জানালো। এ তো শয়তানের নানি, আবার পড়ে আছে বোরখা, মিসে কথা কয়। হ্যাঁ? সেতু গাল টেনে হাসতে হাসতে বাচ্চাটাকে চুপ করালো। কোলের থেকে নামিয়ে দিতেই সে আবারও বিড়াল তিতিনের সাথে খেলতে আরম্ভ করে। স্বামীর জিজ্ঞেস করে, এই বদমাসের ডিব্বাটাকে বোরখা পরায় রাখিসিস কেন? ওর মা এখন থেকে অভ্যাস করাতে চায়, শুধু বাইরে আসার সময়ই পরে। যখন রেগে যায় হিজাব টেনে খুলে মাটিতে গড়াগড়ি। বড্ড এক মিনিট, ওর মা মানে? সেতু এবার তবদা খেয়ে যায়। আমতা আমতা করে জবাব করে, মানে আমি ওর মা। চাই বড় হয়ে পর্দা করুক, এই যা। ও আচ্ছা, আসছি। শয়তানের নানিটাকে ধরে রেখো, কার জানি চুল ছিঁড়ে দেয় আবার। জি ভাইজান। জি। স্বামীর হাঁটতে হাঁটতে বাইকে চড়ে চলে যায়। সেতু জোর করে হাঁপ ছেড়ে ছুটে গিয়ে বাচ্চাটাকে ধরে ভূমি বলে ডাক দেয়।
কি করছো? বিড়ালকে কেউ কামড় দেয়? এটা বিড়াল না তো, এটা তিতিন। হ্যাঁ মানছি তিতিন, কিন্তু তুমি তিতিনকে কামড় দেবে কেন? আলে ও যে আমাকে তামাল দিল। তার জন্য তুমি ওকে তামল কামড় দেবে? হুম। দুষ্টু একটা। বাড়ি চলো। আরে বাবারে, হিজাবটা ঢিলা হয়ে গেছে গা আমার মায়ের। হুম। ভূমি একবার পেছন ঘুরে স্বামীরকে নাই দেখে জিজ্ঞেস করে, মিমি, ওটাতে ওটা ওটা ভূত। চলো 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 তিতিন, এসো এসো। ভূমিকে কোলে তুলে একটা অজানা ঠিকানায় চলে আসে। দরজা খুলতেই দেখা মেলে অন্য এক যুবতী নারীর। ভূমি দৌড়ে তার কোলে চড়ে তাকেও মিমি বলে ডেকে ওঠে। মেয়েটি তাকে কোলে করে ভেতরে নিয়ে যায়। সাথী এখন সিকান্দারদের গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। ইতি বাড়িতে বেশিরভাগ সময় শিয়েরার সাথে থাকে। স্বামীর তাদের খুব একটা সময় দেয় না। শিভান কিছু বলবে চেয়েও বলে না। সে বেশ ভালোই জানে কিছু বলতে গেলেই স্বামীর রেগে যাবে, চিল্লা পাল্লা করবে। তবে শিয়ারা বাচ্চাটা তার কাকার বেশ ভক্ত, শিয়ামের মতো চুপচাপ। সফি বেগম মারা গেছেন এই তো কিছুদিন। দিগন্তে সূর্য ঢলে যাই অবস্থা। চারপাশের আকাশটা রক্তিম হলুদ আভা ধারণ করে আছে। শিভানকে সাফিনাজ খুব বকাঝকা করেছে। স্কুল থেকে রিপোর্ট এসেছে শিভান 3 সাবজেক্টে ফেল করেছে। স্বামীর সন্ধ্যার দিকে একবার শিভানের ঘরে যায়। বই খাতা পড়ে আছে আর সে বসে বসে গেমস খেলছে। স্বামীর তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। তুই নাকি ডাব্বা মেরেছিস? হুম। কটায়? 3। কি প্রাউডলি বলছে, লজ্জা লাগছে না? আমাকে দেখ, পয়দাইশি টপার, আর ইউ ডাব্বাওয়ালা। দেখলাম, কি লাভ হলো? পাশ হলো? মুখ কম চালা। গ্রামারে ফেল মেরেছিস, তাও মাত্র 2 পেয়ে। এই 2 নাম্বারটাও পাওয়ার কি দরকার ছিল? শখ করে ভালোবাসা দিয়েছে। বই তো ছুঁয়েও দেখিস বলে মনে হয় না। বল তো, গ্রামার কি? যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। বাংলাদেশের এই গ্রামবাসীরা হলো বাংলা গ্রামার। যারা বিদেশে থাকে আর ইংরেজি গ্রামার। ওরে সালা, কি লজিক মাইরি! তোমার মতো দেশ ভাঙ্গা। কি বলছিস তুই, আবার বল। বললাম কিছু না। নাটক মারানি বন্ধ কর, পড়াশোনা কর। সিভান একটু সিনেমাটিক করে চুলগুলো নেড়ে বলে, আহা, নাটকের জন্য কাকা সেরা রে। কি বলো তো কাকা, পুলিশ ধরলে 2 ঘা আর প্রেমে পড়লে 18 ঘা। আমি প্রেমে পড়েছি। কি 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 তুই যার এই এক সমান সাইজ কার প্রেমে পড়েছিস? কেন দেখতে পাচ্ছ না? এই যে ফোন, এই ফোনটার সাথে আমার নিঃস্বার্থ ভালোবাসা, এক পিঞ্জির। কোনো স্বার্থ নেই। তাছাড়া ভালোবাসা যেখানে পিওর, বাস সেখানে শিওর। টাট্টি কম মার, এই সকল নাটক আমার থেকেই শিখেছিস। ব্যাং। তুই আমাকে ভেঙাচ্ছিস? বলে স্বামীর সিভানকে কাতুকুতু দিতে লাগলো। তাদের সাথে হাত আর শিয়েরাও চোখ দেয়। বাড়িতে যতক্ষণ থাকে বাচ্চাদের সাথেই যা একটু কথা হয়। চাইলেও প্রকাশ করতে পারে না। স্বামীর সিকান্দারও একজন মানুষ, তার বুকের বাপাসেও কিছু একটা আছে। প্রকাশ করলে চলবে কেন? কখনো মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকলেও কেউ নাই দেখার। যে দুজন দেখতো তারা কেউ নেই। একজন তো স্বার্থের জন্য দেখতো, তবে আরেকজন, তারও কি স্বার্থ ছিল? এই প্রশ্নটা করার আগেই সে স্বামীরকে অবজ্ঞা করে চলে গেছে। দিন চলে যায়, দুঃখরা মনের ভেতরেই চাপা রয়ে যায়। স্বামীর সিকান্দার বরাবরই একটা কথা বলে, সব সময় হাসি খুশি থাকবো। আমি খারাপ, আর খারাপের কখনো কোনো কিছুতেই খারাপ লাগে না। বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে করতে বেলা চলে যায়। স্বামীরের ফোনে একটা নাম্বার থেকে কল ঢোকে। মাহার চাচা মফিদ উদ্দিন। শিভানের রুম থেকে বেরিয়ে স্বামীর কল ব্যাক করলো। কি সমস্যা? তবে লাগছে, কল তোলো না কেন? তোমারে কি মাঝে মধ্যে কুত্তায় কামড়ায় না ভূতে ধরে? আজকে তোমার চাপেই যেতে হবে। ক্লাবে এসো।
স্বামীর কিছু না বলে কল কাট করে দেয়। নিজের ঘরে গিয়ে গোসল সেরে বাইরে বেরিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরের জায়গায় জায়গায় জমে থাকা বিন্দু বিন্দু পানিতে বিছানার কিছু অংশ ভিজে ওঠে। চোখ দুটো বুঝতেই আগের একটা কাহিনী মনে পড়ে মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা দেয়। সেদিন স্বামীর বাহির থেকে এসে গোসল টোসল করে বিছানার ওপর এভাবেই শুয়ে পড়েছিল। মাহা নামাজ শেষে উঠে বলে, মানে বুঝলাম না, আপনি জামা কাপড় নিয়ে ভেতরে ঢুকতে পারেন না? গামছা পরে ভেজা গায়ে বেরিয়ে আসেন কেন? তুমি বুঝবা না, এই যে গায়ে ফোঁটা ফোঁটা পানি লাইগা থাকে, বাতাস লাগলে হেব্বি লাগে, সুরসুরি। বিরক্তিকর, নিউমোনিয়া হয়ে মরে যাবেন। আচ্ছু, হাচ্ছু, তোমার বদ্ধ এক্সের পয়েন্ট মতো আচ্ছু। কথা পয়েন্টে লাগাটা ফ্যাক্ট না। এইভাবে ভিজে থাকলে এমনি জ্বর এসে যাবে। আর দোহাই খোদার দয়া করে জামা কাপড় পরে আসুন। আরে কিসব বাঙি মারা কথা, আমি তো আর ফাক্কা হয়ে নেই, যন্ত্রপাতি সব ঢাকাই তো আছে। সরুন, বিছানা ভিজে আছে। স্বামী ঠ্যাটার মতো ওভাবেই পড়ে থাকে। মাহা বিছানা ঝাড়ু করে এসে বলে, সরবেন না, সিক্সর মেরে দেব। হাই রিম্মা, কি ডেঞ্জারাস মহিলা! ও মা গো, কে বাঁচাও গো, আমার বউ আমারে মারতে চাই। আমি কই বউ লাভ ইউ, বউ কই কি কিউ ব্লাস্ট ইউ। স্বামীরের ন্যাকা নাটক দেখে মাহার বেশ হাসি পায়। চেষ্টা করেও লুকাতে পারে না। কোনো আওয়াজ না করে গাল টেনে হেসে ফেলে। স্বামীর ঝট করে লাফ মেরে উঠে বসে বলে, ইয়া মারহাবা, হেসেছে তো ফেসেছে। কি ব্যাপার, সোডিয়াম ক্লোরাইড? স্বামীর কথা শুনে তুমি হাসছো গো মেয়ে? সামথিং। মাহা নিজের কাজে মন দেয়। স্বামীর পিছে পিছে হাঁটতে হাঁটতে বলে, বলো না সামথিং। সরে দাঁড়ান। নাথিং। স্বামীর ঝট করে আলনা থেকে তার নীল লুঙ্গিটা টেনে পড়ে মাহাকে পেছন থেকে টেনে ধরে। মাহা জবরদস্তি নিজেকে ছাড়াতে চেয়েও পারে না। স্বামীর বাহাতে ফোনে গান চালু করে জবরদস্তি মাহাকে নাচতে থাকে। নাচ তো বলে না, ওটাকে মাহা ছুটতে চাইছে। স্বামীর টান মেরে আবারও নিজের ভেতরে টেনে নিচ্ছে। শুধু শোনা যাচ্ছে রুম থেকে ভেসে আসছে গান। মাহা সেদিন একটু সময় হেসেছিল, তবে সেই হাসিটা সম্ভবত মন থেকে ছিল। কেন তা স্বামীরের জানা নেই। স্বামীর নিজের চোখের কোণায় ভেজা অনুভূতি হতেই ওপরে সিলিং ফ্যানের দিকে চেয়ে নিস্তরঙ্গ গলায় বলে, তুমি কি ভাবতে পারো তুমি কতটা ভয়ঙ্করী? নরকের আগুনের মতো ভয়ঙ্কর তোমার অভ্যাস। আগুনে ধাক্কা দিয়ে কি করে নিজে ধোঁয়াশা হয়ে গেলে পানির সুন্দরী। ভূমি বিছার উপর বসে, পরনে একটা সবুজ রঙা জামা, সামনে তিতিন বসে। দুজনের কেউই কম কিউট না। সে তিতিনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে তাকে শুট করার। তিতিন পড়ে যাওয়ার নাটক করছে। ভূমি মুখ দিয়ে শব্দ করছে টিস। আর তিতিন পড়ে যাওয়ার ভান করছে, যেন সেও জ্যান্ত মানুষের বাচ্চা। কিছু সময় খেলার পরে আর ভাল লাগছে না। বিছানা থেকে নেমে টুকটুক করে বারান্দায় চলে গেল, যেন কারো অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেতু পেছন থেকে বলল, ভূমি, এখানে কি করছো মা? কিন্তু না। ঘরেই থাক। কেমন? আমি চট করে যাচ্ছি আর আসছি। আটটা। সেতু চলে গেলে ভূমি মন খারাপ করে তিতিনের সাথে খেলতে থাকে। হঠাৎই একটা মিষ্টি কণ্ঠ ভেসে তো সেতু বাড়িতে কি ভূমি আছে? সঙ্গে সঙ্গে ভূমি ঝড়ের গতিতে দরজার দিকে এগিয়ে যায়। দরজার কাছে ক্রিম কালারের বোরখা পরা নিকাব বাঁধা জোড়া ভুরুর এক নারী দাঁড়িয়ে আছে। গাল ফুলিয়ে ভূমি রাগ দেখালে সে নিজেই এগিয়ে এসে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে বলে, আমার ঠাম্মা ঠিকডাল ভূমিটা কি লাগ করছে মা? আম্মু খুব পচা, দেরি হয়ে গেছে, সরি মা। এটা কি? এটা হলো আমার মায়ের জন্য একটা গিফট। দাও। কিন্তু আমি তো রেগে আছি। কেন? আম্মুকে সালাম দিয়েছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো। মায়ের হাত থেকে ক খয়ের বই পেয়ে সে খুবই খুশি। বইটা হাতে নিয়ে বিছানায় উঠে বসে রইল।
তিতিনও তার গা ঘেঁষে বসে রইল। জামা কাপড় বদলে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দৃশ্যমান হলো তার চেহারা। সে আর কেউ নয়, স্বামীর সিকান্দারকে নিঃস্ব করে আসা মাহাদিবা ফারনাজ মাহা। চেহারাটা ঠিকই আছে, তবে গলার কাছে কিছুটা অংশ পোড়ার দাগ রয়ে গেছে। চাঁদের আলোয় পুরো ঘর চকচক করছে। রাতের খাওয়া শেষে মাহা ভূমিকে নিয়ে বারান্দায় বসেছিল। সেতু বসে বসে মোবাইল দেখছে। মাহা একটা বই হাতে কিসের যেন দোয়া পড়ছিল। ভূমি তার কোলে হেলান দিয়ে বসে। আম্মু, না মা, ওই যে তুমি, আকাশের তারার দিকে ইশারা করে ভূমি বলে। ওই যে মাহা তাকে কোলে তুলে আকাশের দিকে ইশারা করে। ওই যে ওটা ভূমি, এটা মা, আর এটা সেতু। না আব্বু। সেতু তাদের দিকে তাকালে মাহাও তার দিকে ঘুরে তাকায়। মাহা ভূমির কথায় মনোযোগ না দিয়ে অন্য কথা তুলে ভুলিয়ে ভালিয়ে দাকে নামিয়ে দেয়। রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। সেতু জিজ্ঞেস করে, আপাজান, আপনি কি ফেরত যাবেন না? তোমার ভাইজান বিয়ে করেনি? না, কন্যা আপাজান। ভূমি কতবার জিগায় আব্বু কই? জানি না, যাও ঘুমাও গিয়ে। হাহা, আচ্ছা। মাহা তিতিনের দিকে ইশারা করতেই তিতিন তার কোলে চড়ে বসে। মাহা তার সর্বাঙ্গে আঙ্গুল বুলিয়ে আদর করে দেয়। কেন যাব ফেরত, কেন? আস্তে করে বলে, প্রফেসর শামীর সিকান্দার আজ ভার্সিটিতে আসেনি। কাশেম জানে আজকে আসবেও না। বিগত রাতে নিশ্চয়ই আবারও কোনো ডিলারের সাথে হাত মেলাতে গিয়েছিল। কাশেম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভার্সিটির স্মৃতি চত্বরের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথা থেকে মেধার আগমন। তাকে হাঁপাতে দেখে কাশেম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্যামা, কি হলো? কাশেম ভাই, বাইরে বাইরে আপনাদের ব্যাচের নাহিদ নামের ছেলেটা আত্মহত্যা করেছে। নাহিদ? নাহিদ তো ভালো ছেলে, কিন্তু এসব কেন? তাড়াতাড়ি স্বামী সিকান্দারকে কল লাগান। নাহিদের চিঠি দেখে বাইরে জনতা বেশ উত্তাল। সম্ভবত পুলিশ আনতে হবে। কি বলো? হ্যাঁ। তুমি বাইরে যেও না, এখানে দাঁড়িয়ে থাকো। পারলে বাড়ি চলে যাও, সাবধানে যাবে, কেমন? হ্যাঁ। কাশেম প্রথমে স্বামীরকে কল করলে লাইন বিজি আসে, মানে সে এখন কল তুলবে না। তারপর লেমনকে কল দিয়ে জিজ্ঞাসা করলে সেও বলে তাকে সেখানে পিছুতে। কাশেম গিয়ে দেখে নাহিদের লাশ নামানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এখনো এসে পৌঁছয়নি। সবাই গোলযোগ শুরু করতেই শিয়াম এসে জিজ্ঞাসা করে, কিসের চিঠি রেখে গেছে? একজন জুনিয়র ছাত্র জোরে জোরে তার চিঠি পড়ে শোনাতে থাকে। সবার উদ্দেশ্যে, আমি নাহিদ, আর এই স্বৈরাচারী বাংলাদেশে থাকতে পারবে না। আমি পড়েছি বেশি, আমার মেধা বেশি, আমার পয়েন্টও বেশি, কিন্তু কার দাদা কোন আমলে যুদ্ধ করে রেখে গেছে তার বদৌলতে একজন অযোগ্যকে চাকরি দেওয়া হলো। আমি অনাথ, মাথায় ছোট ভাই বোনের বোঝা, পারিবারিক চাপ আর এই নিষ্ঠুরতা আমার পক্ষে গ্রহণযোগ্য নয়। আমাকে ক্ষমা করো, এই চাপ বইতে পারছি না। সবাই ভীষণ রেগে যায়। বেশ কয়েক বছর ধরে এসব চলে আসছে। কোটার জোড়া অযোগ্যরাও চাকরি পায়, আর মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে রয়ে যায়। তৈমুর নামের ছেলেটাও সেখানে উপস্থিত ছিল। সে মূলত আপাতত ভার্সিটির সিনিয়র, হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স করছে। আগে শান্তশিষ্ট থাকলেও এখন সেও বিপ্লবী হয়ে ওঠে। কাশেমকে উদ্দেশ্য করে বলে, কোথায় প্রফেসর স্বামী সিকদার ভরান, কোথায়? ডাকো তাকে। এই বৈষম্যের বেলায়ও তিনি চুপ থাকবেন? অনেকে অনেক কথা বলতে বলতে আবহাওয়া গরম হয়ে ওঠে। কাশেম স্বামীরকে কল লাগালেও স্বামীর তোলে না। শিয়াম ফোন তুলে সাফিনকে কল লাগালে আধা ঘন্টার ভেতরে ভার্সিটি পুলিশ দিয়ে ভর্তি হয়ে যায়। তারই মধ্যে সাদা গাড়ি থেকে বেরিয়ে আসে নবনির্বাচিত এমপি আবু সাফিন সিকান্দার। পরিবেশ মোটামুটি শান্ত, চারপাশ নীরব হলে সাফিন সকলকে উদ্দেশ্য করে বলে, নিজের জানের মায়া যার আছে সে এখন এসব বিষয়ে গোলমাল না পাকায়। হরিণ হয়ে নিজে ইচ্ছেতে বাঘের গুহায় যেও না। তোমরা জাতির ভবিষ্যৎ। এই কোটা নিয়ে ফাকড়া আজকাল কথা না। 2013 সালের একবারে সব গোলমাল হয়েছিল, কিছু পরিবর্তন হয়েছে। যুগ যুগ ধরে চলে অশোক রীতি কেউ বদলাতে পারে? হ্যাঁ, না পারলে যুগ এত দূর এগোতো না এমপি সাহেব। জনগণ দেশের মূল সম্পদ। ছাত্র জনতা একজোট হলে কেন এই অত্যাচারী নিয়ম বদলানো যাবে না? সাফিনের মনে হয় ভেসে আসা নারী কণ্ঠটি তার বহুল পরিচিত। শান্ত জনতার বাপাসে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজনের আওয়াজ। ভিড়ের মধ্য থেকে মাহা গলা উঁচিয়ে কথাটা বলে সাফিন ঘুরে আর জিজ্ঞেস করতে পারল না কে বলল কথাটা। তার আগেই তৈমুর বলে উঠল,
যুগ যুগ ধরে চলে আসা রীতি ভঙ্গ করেই বাংলাদেশে ৭১ স্বাধীন হয়েছিল। এখন কোনো সমস্যা কোটা বদলাতে পারবে না। শহীদ হয়েছে দাদা, পর্দা। তাদের সুকর্মর ফলে অন্য দেশের মেধাবীরা কেন বঞ্চিত হবে? আফিন চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে বলল, তোমরা অত বাপের টাকায় এই পর্যন্ত এসেছো, মায়ের পেট থেকে পড়েই কি কামাই করতে নাকি? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন এমপি স্যার? সবাই মন দিয়ে শোনো, আমি কিছু বলতে চাচ্ছি না, তোমাদের বিরুদ্ধচারও করছি না, শুধু সাবধান করছি। আমি চাই না এসব গোলমাল করে আমাদের ক্লিন সিটি গ্রিন সিটি রাজশাহীর সৌন্দর্য নষ্ট হোক। হ্যাঁ, তাহলে এভাবে মরতে থাকবো? পড়াশোনা ছেড়ে দেব? যোগ্যতা দিয়ে কি হবে এমপি স্যার? দিন শেষে কর্ম পাবে ওই সুবিধাবাদী লোকজন। মরবে কেন বলো তো? আরে আত্মহত্যা তারাই করে যারা জীবনের ঘানি টানতে পারে না। চাকরি যে করতে হবে তার তো কোনো মানে নেই, নিজ উদ্যোগে কিছু করো। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।